উল্লেখ করতে হয়। এটা তো গেল হচ্ছে আপনার ব্রিফ রিসিভের সময়ের কথা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আমি একজন পেশাজীবী হিসাবে আপনার পক্ষে আইনে নির্ধারিত যে পদ্ধতি আছে, আপনার পক্ষে যে গ্রাউন্ডগুলো আছে বা মেরিট আছে, সেটা ইন্টারপ্রেট করে আপনার পক্ষে বিজ্ঞ আদালতে অথবা মহামান্য আদালতে উপস্থাপন করব। মাত্র আপনার পক্ষে রায় বা আপনার পক্ষে কোনো রকম অর্ডার আনার। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা পেশাগত কারণে অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হয়। আজকের এই আলোচনা যে সমস্ত আইনের ছাত্র এবং বিজ্ঞ আইনজীবী এবং লিগ্যাল ফ্রেটার্নিটির সাথে যারা সংশ্লিষ্ট আছেন, ওনারা সহ বিচার প্রার্থী এবং সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যেই করা। এটি একটি গাইডলাইনমূলক আলোচনা। প্রিয় দর্শক, আমরা যখন পেশাজীবী হিসেবে যখন কোনো মামলা রিসিভ করব, তার আগে ক্লায়েন্ট কনফারেন্সিং করতে হয় আমাদেরকে, অর্থাৎ ক্লায়েন্টের সাথে আমাদের কথা বলতে হয়, মিটিং করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফলো না করি, তাহলে আমাদের পরবর্তী যে ধাপ, সেই ধাপটা প্রপারলি এবং ডিউ ম্যানার এবং প্রসেসে ইমপ্লিমেন্ট হবে না। তো সেই জন্য ক্লায়েন্ট কনফারেন্সিংয়ে, অর্থাৎ ক্লায়েন্ট ইন্টারভিউইংয়ে বা ক্লায়েন্টের সাথে যখন আমাদের মিটিং হয়, সেক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ সম্মানিত বিচার প্রার্থী বা লিটিগেন্ট যিনি আসবেন কোনো চেম্বারে, অবশ্যই উনি যত অপরাধ বা যত বড় পানিশেবল অফেন্সের ধারাই উনি অ্যাকিউজড হোক না কেন, যেই মামলায় ওনাকে ইমপ্লিকেট করা হোক না কেন, তাকে আমরা আসার পরেই এইটা কখনো চিন্তা করব না যে উনি একজন অপরাধী বা উনি একজন হিনিয়াস ক্রাইম করে আসছে বা ওনার যাবজ্জীবন হবে, ফাঁসি হবে বা উনি দর্শক। এই ধরনের চিন্তা করা যাবে না। অ্যাজ এ প্রফেশনাল আমার আপনাদের বা সংশ্লিষ্ট যারা আছেন, দায়িত্ব হবে তার কাছ থেকে পুরো বিষয়টা শোনা। ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত থামবে না, ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের কথা শুনতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লায়েন্ট কনফারেন্সিং। ক্লায়েন্ট যখন আপনার চেম্বারে আসছে, তার ভিতরে একটা চাপা ক্ষোভ বা দুঃখ বেদনা আছে। সেটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, ততক্ষণ পর্যন্ত অন্য চ্যাপ্টারে যাওয়া যাবে না। এটাকে স্কিম করে, এটাকে স্ক্যান করে খুব প্রিসাইসলি শর্ট করার চিন্তা ভাবনা করা উচিত নয়। তাতে করে অনেক তথ্যই অজানা থেকে যাবে এবং গ্যাপে থেকে যাবে। ক্লায়েন্ট যখন কোনো কথা বলবেন, তখন অবশ্যই সেই বিষয়গুলো তার কথার মাঝেই অনেক বিষয় চলে আসবে, যেগুলা উনি একেবারে অবচেতন মনেই অবলীলায় বলে দিবেন। সেগুলা থেকেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট নেওয়া যেতে পারে। শুরুতে যদি ক্লায়েন্টকে থামিয়ে দেওয়া হয়, ক্লায়েন্ট সঙ্গত কারণেই বা বিচারপ্রার্থী সঙ্গত কারণেই মনক্ষুণ্ণ হবেন এবং এইটাও ভাবতে পারেন যে এখানে উনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না, আমার কথা যথাযথভাবে শুনছেন না। যেহেতু উনি বিপদগ্রস্ত মানুষ, ওনার কথাটা মনোযোগ দিয়ে আমাদেরকে মাইনিউটলি শুনতে হবে, নোট নিতে হবে। যখন ওনার কথা বলা শেষ, তখন প্রয়োজনীয় নোট বা জিজ্ঞাসা মামলার স্বার্থে
করে তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে হবে। এটি একটি অ্যাডমিটেড ফ্যাক্ট যে ক্লায়েন্ট বা বিচার প্রার্থী সবসময় অর্ধেক সত্য কথা বলেন। মামলার ফ্যাক্ট এবং মামলার ঘটনা সম্পর্কে, তার ইনভলভমেন্ট সম্পর্কে হাফ ট্রুথ ওনারা বলে থাকেন। পুরোপুরি সত্য বেশিরভাগ ক্ষেত্রেই বলেন না, গোপন করার চেষ্টা করেন, যে কোনো কারণেই হোক। তো এই যে অর্ধেক সত্য বলেন আর অর্ধেক সত্য বলেন না, সেটা কিন্তু স্পেকুলেট করতে হবে, ডিগ আউট করতে হবে আস্তে আস্তে বিভিন্নভাবে ইন্টারভিউইংয়ের মাধ্যমে। এটা করার পর নোট নিতে হবে, অ্যান্ড দেন ব্রিফ যদি রিসিভ করতে হয়, অর্থাৎ মামলা রিসিভ করতে হয়, তাহলে তার সাথে একটা চমৎকার অ্যামিকেবল আলোচনার মাধ্যমে যদি যেই মামলাটাতে তাকে রিলিফ দেওয়া যায়, সে রিলিফ পাবে বলে মনে হয়, সেটা কিন্তু কাগজ বা পেপারস দেখেই বোঝা যায়। আমাদেরকে যেটা হতে হবে যে যখন কোনো মামলা রিসিভ করব বা করি, প্রথমেই আমাদেরকে একজন বিচারকের ভূমিকা পালন করতে হয়। অর্থাৎ পেপারসগুলো আমাদের হাতে নেওয়ার পরে নিজেরাই প্রথম ফার্স্ট জাজ হিসাবে কাগজগুলো ইভালুয়েট করতে হবে, অ্যাসেস করতে হবে ওয়েদার এটা থেকে কোনো রকম রিলিফ ক্লায়েন্টকে দেওয়া যাবে কি যাবে না। অন দ্য বেসিস অফ দ্য ম্যাটেরিয়াল এভিডেন্স এবং অন্যান্য যে আইন আছে বা ডিসিশন আছে বা নজির আছে, সেগুলোকে মূল্যায়ন করে যদি মনে হয় যে এটাতে একটা ভালো পসিবিলিটি আছে, এটা রিলিফ পাওয়া যেতে পারে, তাহলে ক্লায়েন্টের সাথে কথা বলে দেন ব্রিফটা রিসিভ করা একজন পেশাদার আইনজীবী, বিজ্ঞ আইনজীবীর কাজ। আর যেই মামলায় নিয়ে আসলো সেটাই যদি রিসিভ করা হয় এবং ক্লায়েন্টকে যদি ফলস অ্যাসুরেন্স দেওয়া হয়, তাহলে সেটা অপেশাদারিত্ব এবং আমাদের আইন পেশার মর্যাদার সাথে আসলে যায় না। এই ধরনের প্র্যাকটিস আমাদের করা উচিত নয়। আমরা যারা আইন পেশার সহিত জড়িত আছি এবং ভবিষ্যতে আসব, নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ক্লায়েন্টের সাথে যদি কোনো রকম কমিটমেন্টের বিষয় থাকে, সেই কমিটমেন্টের বিষয়গুলো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে এবং তাকে পরিষ্কারভাবে বলতে হবে। এমনভাবে বলা যাবে না, হ্যাঁ ঠিক আছে আসেন করে দিব, হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম বলা যাবে না। অর্থাৎ তাকে সুস্পষ্টভাবে বলতে হবে, যেটা তা উনি শুনলে হয়তো মনে কষ্ট পাবেন, সেটাও বলতে হবে বাস্তবতাটা। আপনি একটা ফলস অ্যাসুরেন্স দিলেন বা আমি একটা ফলস অ্যাসুরেন্স দিলাম, বললাম যে ঠিক আছে 7 দিনের মধ্যে আপনাকে কনফার্ম জামিন করিয়ে দিব, 3 দিনের মধ্যে করিয়ে দিব, ওইটা করিয়ে দিব, এই ধরনের বা স্থগিত করে দিব, এই ধরনের অ্যাসুরেন্স দেওয়া আমাদের অপেশাদারিত্বের পরিচয় বহন করে। আমরা আসলে এই ধরনের কোনো রকম আশ্বাস দেব না, দেওয়া উচিত নয়। আরেকটি বিষয় যেটা উল্লেখ করতে হয়, এটা তো গেল হচ্ছে আপনার ব্রিফ রিসিভের সময়ের কথা। অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আমি একজন পেশাজীবী হিসাবে আপনার পক্ষে আইনে নির্ধারিত যে পদ্ধতি আছে, আপনার পক্ষে যে গ্রাউন্ডগুলো আছে বা মেরিট আছে, সেটা ইন্টারপ্রেট করে আপনার পক্ষে বিজ্ঞ আদালতে অথবা মহামান্য আদালতে উপস্থাপন করব। মাত্র আপনার পক্ষে রায় বা আপনার পক্ষে কোনো রকম অর্ডার আনার নিশ্চয়তা একজন পেশাজীবী হিসেবে আমি দিতে পারি না, পারবো না। এই ধরনের কথাগুলো যদি আগে ক্লারিফাই করে নেওয়া হয়, তাহলে পরবর্তীতে বিচার প্রার্থীদের সাথে একজন বিজ্ঞ আইনজীবীর কখনো মনোমালিন্য হওয়ার প্রশ্নই আসে না। সম্পর্কটা ভালো থাকে এবং ক্লায়েন্টও বুঝতে পারেন যে যথাযথ
পদ্ধতিতেই বিজ্ঞ আইনজীবী সেই মামলাটি তার পক্ষে লড়েছেন এবং সেটি লড়ার চেষ্টা করেছেন, সেটা ওনারা বুঝে নেন। তারপরের যে বিষয় সেটা হচ্ছে ব্রিফ যদি আমরা রিসিভ করি, রিসিভ করার পরবর্তী ধাপটা কি আসে। পরবর্তী ধাপে যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রিকোয়ার্ড পেপারস এবং ডকুমেন্টস যেগুলো লাগবে আমাদের, সেগুলোর একটা চেকলিস্ট তৈরি করে নিতে হবে। বারবার ক্লায়েন্টকে, বিচার প্রার্থীকে বলতে হবে, একদিন আসার পরে আমি সব কিছু দেখলাম, দেখার পরে আবার হঠাৎ করে বললাম যে আপনি ওই কাগজটা নিয়ে আসেন 2 দিন পরে, ওইরকমভাবে না। তাহলে ক্লায়েন্টের কনফিডেন্স বিজ্ঞ আইনজীবীর উপর কমে যাবে, অর্থাৎ ওনারা অ্যাজিউম করে নেবে যে ওই দিন তো কাগজপত্র দেখালাম, উনি তাহলে আবার নতুন করে বলছে কেন। তো যেদিনই কাগজপত্রগুলো প্রথম দেখতে হবে সেদিনই প্রপারলি দেখতে হবে, সময় নিয়ে দেখতে হবে, অথবা বলতে হবে যে কাগজগুলো আমরা পরে দেখে অ্যাসেস করে আপনাকে জানাবো। একটা চেকলিস্ট তৈরি করে প্রপারলি একটা স্কেলিটন তৈরি করে সেই কাগজগুলো কি কি লাগবে, পেপারস লাগবে, সার্টিফাইড কপি থেকে আরম্ভ করে বা অন্য যা যা আনুষঙ্গিক লাগবে সব একবারে বলে দিতে হবে। তাতে করে ক্লায়েন্টের সুবিধা হয়, ক্লায়েন্ট এগুলো অ্যারেঞ্জ করতে সময় পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, তার খরচও কম হয়। সেটার পরের যে বিষয় ভেরিফিকেশন এবং চেকিং অফ দ্য শর্টকামিংস অফ পেপারস অ্যান্ড ডকুমেন্টস। এখন আপনাকে যে সমস্ত কাগজগুলো দিয়ে যাবে বা আমরা যেগুলো রিসিভ করব সেগুলো অথেন্টিসিটি একটু যাচাই করার ব্যাপার আছে। দেখা গেল আমাকে এনআইডি কার্ড দিয়ে গেল অথবা এমন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে গেল যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জেনুইন, কিন্তু এটা ফেক হওয়ার চান্স রয়েছে। যদি মামলায় উইনিং ফ্যাক্টরের ক্ষেত্রে এই ধরনের কোনো ডকুমেন্ট সাবমিট করে তাহলে সেটা দেখতে হবে যে আদৌ সেটা সঠিক কিনা, জেনুইন কিনা। এই ব্যাপারে প্রয়োজনে ক্রস চেক করতে হবে, প্রয়োজনে বিভিন্ন সোর্সের মাধ্যমে চেক করতে হবে। এমনও ঘটনা ঘটে যে সার্টিফাইড কপি নকল করে জাল করে এনে দেওয়ার পরে বিজ্ঞ আইনজীবীরা তো বুঝতে পারে না সেটা। অনেক সময় দেখা যাচ্ছে আদালতে সেটা অ্যাফিডেভিট হয়ে যায়, আদালত শুনানির পরে গিয়ে কিন্তু সেটা ধরা পড়ে যায়। তাতে করে বিজ্ঞ আইনজীবীদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হয়। আসলেই তো আমাদের এই জিনিসগুলো ধরা বা ধরতে পারা এত সহজ নয়। তো একটু সতর্ক থাকতে হবে। তাহলে যখন আমরা কোনো পেপারস রিসিভ করব তাহলে সেগুলা খুব স্ক্রুটিনাইজ করব খুব ভালোভাবে এবং অথেন্টিসিটি বা এই পেপারসগুলোর বেসটা আমরা দেখব। যদি দেওয়ানি মোকদ্দমা হয় চেইন অফ টাইটেলটা আমরা পরীক্ষা করব, তাহলেই বুঝতে পারবো। যদি কোনো আপনার রিকনসিলিয়েশন না থাকে, একটার সাথে একটা যদি কোনো মিল না থাকে তাহলেই কিন্তু ধরা পড়ে যাবে। আর যদি এমন কিছু বিষয় হয় যে কোনো ফৌজদারি মামলা হয় সেই ক্ষেত্রে এগুলা যাচাই করা যায় সংশ্লিষ্ট থানায় অথবা জিআরে খোঁজখবর নিয়ে অ্যাসোসিয়েটদেরকে দিয়ে অথবা যে আপনার যারা থাকবেন চেম্বার ক্লার্ক তাদের মাধ্যমে জানা যেতে পারে। হাউএভার এটা তো একটা বিষয় রয়েছে, আরেকটা জিনিস বলতে পারি যে নোট নেওয়ার বিষয় রয়েছে। কোনো একটা পেপারস রিসিভ বা কোনো মামলা রিসিভ করার পর নোট নিতে হবে এবং পুরো কেসটার একটা সামারি বা স্টোরি সাজাতে হবে। এটা নিলে তাহলে আপনার বা আমাদের মাথায় একটা পিকচার তৈরি হয় যে এই ম্যাটারটা হচ্ছে এই এবং এর সামারিটা হচ্ছে এই। অনেক সময় বিজ্ঞ আদালতে এবং মহামান্য আদালতে দেখা যাচ্ছে যে খুব শর্ট সময়ের মধ্যে সাবমিশন রাখতে হয়। তো যদি একটা ওভারভিউ যদি খুব শর্ট সময়ে দিয়ে দেওয়া যায় তাহলে এটা কনভিনিয়েন্ট হয়, আদালত খুব দ্রুত এটাকে বুঝতে পারে। তারপরে যে কাজটা করতে হবে, ড্রাফটিংয়ের জন্য একটা স্কেলিটন তৈরি করতে হবে। অর্থাৎ যদি রিট পিটিশন হয় তাহলে স্কেলিটনটা শুরু হবে উপর থেকে, আর যদি সিভিল বা ক্রিমিনাল হয় স্কেলিটনটা তৈরি হবে নিচ থেকে ওপরের দিকে। এইভাবে পেপারসগুলোকে একটা ড্রাফটিং স্কেলিটন হিসাবে সাজিয়ে তারপর ধাপে ধাপে ড্রাফটিংয়ের জন্য বসতে হবে।
এখন ড্রাফটিংয়ের জন্য বসে আমরা যদি একেবারে পুরো ড্রাফটটা এক চান্সে করে ফেলি এবং এক চান্সে যদি কোনো ড্রাফট রেডি হয়ে যায়, সেই ড্রাফট কোনো ড্রাফটই না। অর্থাৎ যেই ড্রাফট একবারই হয়ে যায় সেই ড্রাফটকে কোনো স্ট্যান্ডার্ড ড্রাফট, লিগ্যাল লিটারেচার ড্রাফটিং বলা যায় না। অর্থাৎ পার্টলি এটাকে টাইম এন্ড অ্যাগেইন কারেকশন করতে হবে, মডিফাই করতে হবে, অ্যামেন্ড করতে হবে, বিভিন্ন বিষয় ইনসার্ট করতে হবে। এইভাবে ঘষা মাজার মাধ্যমে, বারবার কারেকশনের মাধ্যমে যেই ফাইনাল প্রোডাক্টটা হবে, যে ফাইনাল লিগ্যাল লিটারেচারটা তৈরি হবে বা ড্রাফটিং তৈরি হবে, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এবং যেটাকে আমরা বলতে পারি অ্যাকসেপ্টেবল ড্রাফট বা ড্রাফটিং। তো সেই ক্ষেত্রে যেটা করা উচিত, পার্সোনালি আমি যেটা মনে করি, আমার লার্নের জুনিয়র ফ্রেন্ডরা অনেকে করতে পারেন বা আমি যেটা করি, প্রথমেই মামলার স্কেলিটন আর্গুমেন্ট তৈরি করার পর কস্ট টাইটেল কী হবে সেইটা ড্রাফট করা, খুব চমৎকারভাবে চেষ্টা করা কস্ট টাইটেলটা আগে রেডি করা, বিভিন্নভাবে এটাকে কারেকশন করে মডিফাই করে এটাকে রেডি করা, অ্যান্ড দেন চলে যেতে হবে প্রেয়ার পর্শনে। প্রেয়ার পর্শনটাকে অত্যন্ত মানে সুচিন্তিতভাবে এটাকে ড্রাফট করা, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এটাকে কারেকশন করা, যাতে করে ওখানে কোনো হাত না দিতে হয় অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং, কারেকশনের জন্য কোনো প্রয়োজন না হয়। তারপর অন্য অন্য যে পার্টগুলো আছে সেগুলোর দিকে যাওয়া, আর সাবমিশনে যা দিবেন বা আমরা যা দেই সেটাই আবার কাট পেস্ট করে গ্রাউন্ডসে দিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা বন্ধ করতে হবে। একটি মামলা উইন করার জন্য বা ফাইনালি জাজমেন্টে নিজের অপক্ষে আনার জন্য শত শত গ্রাউন্ডের প্রয়োজন নেই, 14-15টা গ্রাউন্ডেরও প্রয়োজন নেই। 2-3টি সর্বোচ্চ এবং একটি গ্রাউন্ড দিয়েও কিন্তু মামলা রুল অ্যাবসলিউট করা যায়। সেই ব্যাপারে একটু আমাদের সজাগ থাকতে হবে। অর্থাৎ ড্রাফটিংয়ের পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে ল পয়েন্ট খুঁজতে হবে এবং কাগজপত্র, ম্যাটেরিয়াল এভিডেন্সের কোথাও কোথাও যদি এমন ল্যাচেস বা লেখনা থেকে থাকে অপোজিট পার্টির, সেগুলা ফাইন্ড আউট করে সন্নিবেশ করতে হবে ড্রাফটিংয়ে। এবং এই জায়গাতে ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে একটি মামলার ড্রাফটিং অনেক সময় নিয়ে করতে হবে। 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে ড্রাফটিং করতে পারাটাই একেবারে অনেকটা পাণ্ডিত্য বহন করে না, পাণ্ডিত্য বোঝায় না। কিন্তু লিগ্যাল রিসার্চ করতে হবে, বান্ডেল অফ লিগ্যাল রিসার্চ পেপার্স থাকতে হবে একটা মামলা মেক আউট করার জন্য। দেন ল পয়েন্ট খুঁজে সেগুলোকে অ্যারেঞ্জ করে, যেটা অধিকতর গুরুত্বপূর্ণ গ্রাউন্ড সেগুলোকে আগে দিয়ে গ্রাউন্ড সেট করতে হবে। এইভাবে কিন্তু একটি মামলার ড্রাফটিং করে বিজ্ঞ আদালত এবং মহামান্য আদালত যেখানেই বলেন না কেন উপস্থাপন করা যেতে পারে। যেটা বলছিলাম যে নজির বা ডিসিশন অবশ্যই আমাদেরকে দিতে হবে। আর তারপরের যে কাজটা, গ্রাউন্ড সেট করব আমরা, এবং যদি অ্যাসোসিয়েট থাকে তাদেরকে ডিকটেশন দিব। একাধিকবার মামলাটাকে ডিকটেশন দেওয়ার পর ড্রাফটিং বের হবে, আবার কারেকশন করবে পুরাটা, অর্থাৎ আবার রিচেকিং হবে, একটি স্পেলিংয়ে যেন ভুল না থাকে। অর্থাৎ যেই ড্রাফটিং বা লিগ্যাল লিটারেচারটা বিজ্ঞ আদালতে বা মহামান্য আদালতে উপস্থাপন করা হচ্ছে, সেটা কিন্তু আপনার প্রতিচ্ছবি। আপনি যা বলতে চাচ্ছেন বা আপনি যেই ব্রেইন খাটিয়েছেন এই মামলা নিয়ে, সেটার প্রতিচ্ছবি। শুরুতেই যদি এরকম সিলি মিস্টেকগুলা মহামান্য আদালতের নজরে আসে, তাহলে ইমেজ সংকটে পড়ার সম্ভাবনা থেকে যায়। তারপরেও অনেক সময় ছোটোখাটো ভুল থাকে। তো এই জিনিসগুলো যেন না ঘটে, অর্থাৎ অত্যন্ত গুছানো একটি লিগ্যাল লিটারেচার বা ড্রাফটিং আমাদের প্রত্যেকেরই কাম্য। এভাবেই আমরা একটি চমৎকার জিনিস উপস্থাপন করতে পারি। আমি যেটা বলতে চাচ্ছি যে একটি ড্রাফটিং ফাইনাল হওয়ার পরেও কমপক্ষে 3 বার চেক করে
ফাইনাল প্রিন্ট দেওয়ার পরেও আবার চেক করে দেন এটাকে বেঁধে সংশ্লিষ্ট সেকশনে জমা দিতে হবে। আজকের এই আলোচনাটি আশা করি কিছু না কিছু হলো অনেকের উপকারে আসবে। আমরা যেটা করি হুট করে একটা কিছু পেপারস নিয়ে লেখা আরম্ভ করে দিলাম, এটাই কোনো ড্রাফটিং নয়। পদ্ধতিগতভাবে আগাতে হবে, তাহলেই কিন্তু একটা শৈল্পিক ধারণীয় এটার মাঝে থাকে এবং ড্রাফটিংটাও কিন্তু একটা আর্ট। সবাই কিন্তু ভালো ড্রাফটিং করতে পারবে না, সবার দ্বারা এটা সম্ভব নয়। এটা একটা আর্ট, এটা একটা শিল্পের মতো বিষয়। যে যত বেশি জাজমেন্ট পড়বে, ডিসিশন পড়বে, তার লিগ্যাল লিটারেচার তত ভালো হবে। বেশি বেশি জাজমেন্ট যদি আমরা পড়ি, উচ্চ আদালতের বেশি বেশি ডিসিশন যদি আমরা পড়ি দেশি বিদেশি, তাহলে আমাদের ড্রাফটিংয়ের ক্যাপাসিটি বাড়বে। এটি ছিল আজকের আলোচনা। এটা যদিও আমাদের পেশার সাথে সংশ্লিষ্ট, আশা করি অন্যদেরও উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো কাজ, ভালো কথা বলার চেষ্টা করি।